যদি পরীক্ষায় দেখা যায় এভাবেই রেজাল্ট হয়েছে, তাহলে মেডিসিনটা সায়েন্টিফিক ওয়েতে অ্যাপ্লাই করা হয়েছে এবং তার জন্য ফুল রেজাল্ট। কিন্তু আমি বলবো না তুই ব্লাইন্ডলি আমাকে ফলো কর, আমি বলবো সায়েন্টিফিক ওয়েতে ফলো করো, সায়েন্টিফিক ওয়েতে অ্যাপ্লাই করো, সায়েন্টিফিক ওয়েতে যাচাই করো এবং তুমি অন্যকে বলো আমি এভাবে করেছি, তোমরাও এভাবে করে দেখো যে আমি যা বললাম ঠিক আছে কিনা। তুমিও ব্লাইন্ডলি করবে না, তুমি আগে বলবে, তাদেরকেও বলবে তুমি যাচাই করো। প্রথমে 4টে পয়েন্ট দিয়ে, পরে ব্লাড টেস্ট দিয়ে। একটা মানুষের হাই প্রেশার, তুমি মেডিসিন দিয়ে ঠিক করেছো কিনা কি পরীক্ষা করবে? লিপিড প্রোফাইল দেখতে হবে তোমার কাছে একবার আগে লিপিড প্রোফাইল কত ছিল, বিশেষ করে এইচডিএল যেটা বেশি দেখার কথা, এলডিএল, ট্রাইগ্লিসারাইড, এই তিনটের কি অবস্থা, আগে যে পরিমাণ ছিল এখন তার থেকে রিজনেবল জায়গায় এসে গেছে কিনা। যদি এসে গিয়ে থাকে মেডিসিন সায়েন্টিফিক্যালি অ্যাপ্লাই হয়ে, আর যদি আগে থেকে বেড়ে গিয়ে থাকে মেডিসিন আনসাইন্টিফিক্যালি অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ তুমি ভুল করেছো আমি ভুল করেছি কেমন, তাহলে কিন্তু তোমরা ব্লাইন্ডলি আমাকে ফলো করবে না, সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করবে, ফলো করবে এবং অন্যকে বলতে গেলে সায়েন্টিফিক ওয়েতেই বলবে। নেক্সট যখন এখানে হোক, আর বাংলাদেশে তো বলেই দেওয়া হয়েছে একদিন হবে হোমিওপ্যাথি, একদিন হবে প্যাথোলজি, যে কোন কোন বিষয়ের উপর কি কি পরীক্ষা করে যাচাই করা হবে মেডিসিন ঠিকঠাক কাজ করেছে। এটা বাংলাদেশে হবে, এটা এদেশেও হবে। আমি বেরোছি, আমি তৈরি হচ্ছি, দেখা হবে। ঢাকাতে অবশ্য হবে না, এরপরে যশোর যখন হবে, খুলনাতেও হতে পারে, হবে কিনা বলা যাচ্ছে তো, ঢাকা যশোরে হবে। যশোরের দুদিনের সেমিনারে একদিন হবে হোমিওপ্যাথির উপর, একদিন হবে প্যাথোলজির উপর। কারণ প্যাথোলজিক্যাল আইডিয়া যদি কমপ্লিট না থাকে, তবে আমার স্যার কামাল সাহেব প্যাথোলজির উপর যে লেখাটা দিয়েছেন আমি একটুখানি চোখ বুলিয়েছি, তাতে মনে হয়েছে তোমরা বেনিফিটেড হবে। তবে সেটা তো সব কিছু বইতে লেখা যায় না, বইতে ডাটা লেখা যায়। ও সায়েন্টিফিক কিছু দিক আছে যে কথাগুলি আমরা পরবর্তী সেমিনারগুলোতে আলোচনা করব। তবে স্যারের বই কিন্তু সেইভাবে তোমাদেরকে হেল্প করবে বলে আমার মনে হয়। কত ভাই? হ্যাঁ, কালকের আলোচনা প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে 8 ঘন্টার মধ্যে সেই প্রশ্নগুলি আর জবাব দেবো আমি। তারপরে চলে যাবো আজকের অংশে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আজকে। হ্যাঁ, PSBS পোস্ট স্নেক বাইট সিনড্রোম, পোস্ট স্নেক বাইট সিনড্রোম। কালকে মুসলমানরা ধর্ম করবে, হিন্দুরা তার ধর্ম করবে, বৌদ্ধরা তার ধর্ম করবে, খ্রিস্টানরা তার ধর্ম করবে। আমি মনে করি সেই যার যার ধর্মের থেকেও বড় হলো সৃষ্টিকর্তার সৃষ্টির জন্য কিছু করা, মানে মানুষের জন্য কিছু করা। আমি সেই পুণ্য অর্জনের কথা বলেছি। তোমরা কিন্তু আমার কথা মেনে যদি তোমরা আমাকে এতটুকু গুরুত্ব দাও, তাহলে আমার এই কথাটাকেও গুরুত্ব দিও যে আমরা এসেছি পৃথিবীতে, এসেছি একদিন, চলে যাবো একদিন, কিন্তু কিছু রেখে যেতে চাই। যেখানে তোমাকে কবর দিলে একটা মানুষ বাঁধে যাওয়ার সময় একটা ফুল ফেলে দিয়ে যাবে, যেখানে তোমাকে পোড়ানো হবে সেই শ্মশানে মানুষ যেন ফুল ফেলে দিয়ে আসে। তুমি সেই জীবনযাপন করো, তুমি সেই জীবনযাপন করো না, মরে যাওয়ার পর গালাগালি শুনতে হয়। আর সেই ফুল যদি পেতে হয় মরে যাওয়ার পরে, তাহলে কিন্তু মানুষের জন্য তোমাকে করতেই হবে, সৃষ্টির কর্তা সৃষ্টির জন্য করতেই হবে। সেই ধর্ম ছাড়া কিন্তু তুমি বেঁচে থাকতে পারবে না। আজ বেঁচে আছো, কাল চলে যাবে দুনিয়া থেকে, সেই জীবনযাপনের কথা আমি বলিনি। আমি বলেছি তুমি আজ বেঁচে আছো, কাল থাকবে না, কিন্তু মানুষের মনে বেঁচে থাকবে চিরকাল। সেই জীবনযাপন করো, মানে সৃষ্টিকর্তার সৃষ্টির জন্য কিছু করো। আর সেটা যদি করতে হয় তাহলে তোমাকে নিঃস্বার্থে, দেখো নিঃস্বার্থ মানে কি, আমি বলিনি কি তুমি না খেয়ে মরে যাও। তুমি ভাবছো যেটা যে আমি যদি নিঃস্বার্থে ওগুলো কাজগুলি করি আমার চলবে কি করে। তোমাকে চালাবার জন্য কেউ ভেবেছেন, কেউ ভেবে রেখেছেন। তুমি পৃথিবীতে আসবার আগে থেকে তুমি যদি না বুঝো, কিন্তু এটা বুঝতে শেখো। আজকে যা কিছু হয় সেটা আজকে হয় না, আগে থেকে হয়ে থাকে।
প্রমাণ চাও? মাদার টেরেসা সাদ্দাম হোসেনের যুদ্ধকে রদ করবার জন্য হাজারো চেষ্টা করেছিলেন, যুদ্ধকে রদ করা যায়নি। তোমরা দেখে চলেছ ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্যা জিয়ে আছে, এটা আজকের ঘটনা নয়, এই ঘটনা ঘটে আছে স্বাধীনতার আগে থেকে। এটা ঘটবার ছিল, তাই আমাদের সব নেতারা এই জট পাকিয়ে রেখে গেছে, আর এই প্রজন্ম তার ভোগ করছে। ফলে আজকের এই ঘটনা কিন্তু আজকের নয়, এভাবে প্রত্যেকটা ঘটনা। তুমি যেদিন জন্মেছিলে তারও আগে তোমার মায়ের বুকে দুধ এসেছিল, সবার মায়ের বুকে দুধ এসেছিল, বাচ্চা জন্মানোর পর খাবার কোথায় পাবে? ফলে সৃষ্টিকর্তা সেইজন যিনি তুমি দুনিয়া আসবার আগে সব ভেবে রেখেছেন, এবং এর পরেও কি হবে তাও ভেবে রেখেছেন। ফলে তোমার চেম্বারে কত আয় হবে সেটাও আগে থেকে ঠিক করা আছে। প্রমাণ করে দেখো না আমার ঘরটা মিথ্যা কিনা। তুমি যদি সেই জায়গায় নিজে পৌঁছে দিতে পারো, তুমি ঘরে শুয়ে থাকলেও রোগীরা তোমাকে ডেকে নেবে, তো একটু দেখে তো দেন। আচ্ছা ঠিক আছে, দেখে না দেন, একটু ছুঁয়ে তো দেন। তখন তো আর মনে হবে না আমাকে ওকে দেখতেই হবে, যখন আমার জন্য এতটা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফলে টাকার জন্য তুমি আমি তোমাকে একটা কথা বলবো, তোমরা প্লিজ টাকার জন্য ভেবো না। টাকা দেওয়ার জন্য একজন তৈরি হয়ে আছে, তুমি শুধু জ্ঞান অর্জনের কথা ভাবো, শুধু জ্ঞান অর্জনের কথা। টাকার জন্য ভাবলে টাকা চলে যাবে। তুমি জ্ঞানের জন্য ভাবো, টাকা তোমার পিছনে ধরা করবে। তুমি যেখানে যাবে সেখানে গিয়ে টাকা দিয়ে আসবে, তুমি পায়খানায় বসে থাকলে টাকা দিয়ে আসবে লোকেরা। আর যদি জ্ঞানের পিছনে না ছোটো, টাকা নিয়ে চলে যাবে। তোমরা আর ছোট করে ভেবো না নিজেদেরকে। টাকা কোথা থেকে আসবে? একদম নয়, এই কথা ভাবলে পাপ আছে, গুনাহ আছে। কেন? টাকা দেওয়ার জন্য একজন ভেবেছে, তুমি আবার নিজে ভাবছো, তাহলে তোমাকে দেওয়া হবে না। সেজন্য তোমার থেকে হাত ফিরিয়ে নেবেই, তুমি পাবে না টাকা। তুমি টাকার জন্য ভাবনা বন্ধ করো, তবে তুমি সব কিছু পাবে। আমি তোমাদেরকে আমার কথা বলেছি, আমার একটা সময় একটা পুরিয়ার দাম ছিল 50 পয়সা। আজকে সেই পুরিয়াটার দাম 30,000 টাকা। আগামী 3 বছর যদি বেশ থাকি আমার ভিজিট হবে 45,000 টাকা। জানি না ওদিন বাঁচবো না, কিন্তু যদি বেশ থাকি 45,000 টাকা। আর যদি আরো 3 বছর বাঁচি, আমি 1 লাখ টাকা ফিস করবো, 1 লাখ টাকা। আমি দুনিয়ায় রেখে যাবো এই কথা যে যোগ্যতা রাখলে মানুষ লাখ টাকা নিয়ে বসে থাকবে। কারণ আমি তাদেরকে দেখি যারা কয়েক লাখ টাকা খরচা করে ঘুরে এসেছে আমার কাছে, আমি তাদেরকে দেখি। তো 1 লাখ টাকা কেন দেবে না? আমি মনে করি 1 লাখ টাকা চাইবার যোগ্যতা আমার আছে, কিন্তু আমার স্ত্রী আমাকে একটা এই পথে বেশি করে বাধা দেয়। প্রতিবারই ভিজিট বাড়াবার স্বভাব হয়, বন্ধ। অ্যাকচুয়ালি ভিজিটটা আমি এই টাকার জন্য নয়। কেউ আমাকে বলেছিল টাকা দিয়ে কি হবে, আমি বলেছিলাম টাকা দিয়ে আমার অনেক টাকা দরকার। পৃথিবীর মানুষের কাছে টাকার দরকার, আমার কতটুকু দরকার? আমার অত টাকা দরকার নেই, আমি বিশ্বাস করি। তাই বলে নিজেকে আমি ওইভাবে খেলেও করতে চাই না। আমার টাকাটা আমার গুরুত্ব, আমার পরিশ্রমের গুরুত্ব, আমার সাধনের গুরুত্ব। আমি টাকাটা মোটেই আমার বিলাসিতার জন্য ব্যয় করি না। আমি খেতে পারি কতটুকু, আমার খাওয়া নেই, ঘুম নেই, টাকা দিয়ে কী হবে? টাকাটা গুরুত্ব বোঝাতে হোমিওপ্যাথ লোকেরা কীভাবে কথা বলে বলো তো? এছাড়া হোমিওপ্যাথ, হোয়াট ননসেন্স! হোমিওপ্যাথ, এই কথাটা আমাকে বড় ব্যথা দেয়। আমি এই জন্যে আমি আমার টাকা, আমার ভিজিট, আমি তোমাদেরকেও বলি, তোমরাও কোনো যোগ্য মানুষের থেকে কম পয়সায় ফ্রি, আমার এখনো আমি ফ্রিতেও দেখি আমি আমার এখান থেকে পাস করবে তাদেরকে যদি আমি 3 বছর পরে বিশ্বাসে লিখে দিয়ে যাবো। এই হোমিওপ্যাথি জানে গভর্নমেন্ট আজ এলাউ না করলো, যখন WHO মুখ দিয়ে পৌঁছাবে যে পিআরএস সম্পর্কে বা পৃথিবীর অন্য অন্য দেশ যখন আমার এই আবিষ্কৃত তথ্যকে মেনে নেবে, তখন কিন্তু এই সার্টিফিকেট কালোবাজারি হবে। এই সার্টিফিকেট ছাপিয়ে লাখ লাখ টাকা বিক্রি হবে। এই জন্যে কি ওই সার্টিফিকেটটা এতটা দামি। আমি তাদেরকে এই সার্টিফিকেট দিয়ে যাব যাদেরকে আমি জিজ্ঞেস করবো, বলো তোমাকে পাস করানো উচিত কিনা, তুমি যোগ্য কিনা হোমিও ডাক্তারের। আমার কাছে ফাইল থাকবে, সেই ফাইলে 6টা পরীক্ষা হবে, সেই পরীক্ষার পেপার ওখানেই থাকবে,
সেই পরীক্ষার যে খাতা লেখা হবে সেই খাতা তারই সামনে ফাইনাল যখন সার্টিফিকেট হবে তাকে দেখানো হবে, বলো তুমি কি ডাক্তার হওয়ার উপযুক্ত? যদি না হও আবার তুমি আবার টাকা দিয়ে আবার ভর্তি হও, তবে সেটা অতদূর পর্যন্ত নয়। একটা সেমিস্টারে পরীক্ষা দিয়ে যদি সে কোয়ালিফাই করতে না পারে তাকে আবার এক্সট্রা আবার টাকা দিতে হবে। কেন টাকা দিতে হবে? তুমি এই ভয়ে টাকা দেবে না যে না আমাকে যদি ফেল করি আমাকে আবার টাকা দিয়ে ক্লাস করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে, তবে আমি পাবো। এটা অ্যাকচুয়ালি প্রেশার ক্রিয়েশন। কোনো কলেজে দেখো, গভর্নমেন্ট কলেজ বলো প্রাইভেট কলেজ বলো, টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু আমার কলেজে পাওয়া যাবে না। আমার কলেজে যথাযথ যাচাই করা হবে তবে তাকে সার্টিফিকেট দেবো। তাহলে বুঝে নাও, আমি যদি কাউকে সার্টিফিকেট দিয়ে হোমিওপ্যাথি জানে মানে জানে, তাকে আমি যেখানে ফেলে দেবো সেইখান থেকে উঠে আসবে, এবং সেই ক্লাস আমি তাকে এখানে যদি থাকি সেদিন আমি তাকে সার্টিফিকেট দেবো। তাকে তো আমি তাকে একটা মূল্যায়নের জন্য কিছু তো একটা করবোই, তো তাকে দিয়ে আমি সেমিনার করাবো, তখন দেখে নেবে যে আমি যেটা সার্টিফিকেট দিয়েছি সে আমার মতো হতে পেরেছে কিনা। অতএব বুঝে নাও আমি কেন করেছি, আজ আমি এখানে, কাল আমি এখানে থাকবো না, তখন কি হবে? আমি চাই, আমি বেঁচে থাকতে চাই লাখো বছর ধরে, কোটি বছর ধরে। কি করে? তোমাদের মধ্যে। তাহলে তো তোমাকে আমার তৈরি করতে হবে। এই তৈরি করার সাথে কোর্স চালু করেছি আমি, অন্য কোনো উদ্দেশ্য নয়, টাকা ইনকাম করার উদ্দেশ্য নয়। তোমাদের টাকা কি করব? তোমাদের জন্যই কিছু করব যদি বেশ থাকে। এবার দেখো টাকাটা কি হবে। এখানে ক্লাস করতে মিনিমাম যে ছোট রুমটা আছে ওটা আছে 2600 টাকা, 2600 টাকা। এবার বলো 3 বছরে ক্লাস হবে কটা? 36টা। গুণ করো 2600 টাকা দিয়ে, কত হয়? আচ্ছা 2500 ধরো, একটা রাউন্ড ফিগারে ধরো, 3000 ধরো, কত হয়? কলা 3,60,000। যদি তাই হয় এবার বলো তোমাদের জন্য আমাকে যে সমস্ত বিষয়গুলি আমার জানা নেই সেই নোটসগুলো ছেলেরা যারা তৈরি করে দিচ্ছে তাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাকে। তাহলে তোমরা যে টাকাটা দিচ্ছ সে টাকাটা তো তোমাদের পিছনেই দেয় হচ্ছে। আমি তো ছড়ি ও টাকাটা আমার ঘরে যাবে না, আমার চাল কিনতে দরকার নেই গো। আমার আমি বাংলাদেশে যতবার যাই আমি কখনো কোনো টাকা কন্ট্যাক্ট করে যাই নাকি আমাকে গেলে এত টাকা দিতে হবে। কারণ আমি খুব ভালো করে বুঝে গেছি, আমি খুব নিচু জায়গা থেকে উঠে এসেছি, মানে আমার বাবার মায়ের পয়সা ছিল, কিন্তু আমি একসময় অভাবের কারণে না খেয়ে মরতে চলেছিলাম। সেখান থেকে আমি যখন এখানে, তাহলে উপরওয়ালা কেউ আমার জন্য ভাববার আছে, ফলে আমি কেন ভাববো টাকার জন্য? আমি মনে করি টাকার জন্য ভাবা ওয়েস্টেজ অফ টাইম এবং নিজের যোগ্যতাকে খর্ব করা। আমি তাই টাকার জন্য ভাবনাটাকে খুব হীনমন্যতা মনে করি, আমি তাই ভাবি না। আমার স্ত্রী মাঝে মধ্যেই বলে কিভাবে চলবে, এখন যা ভাবে চলবে, তুমি দেখে নিও কিভাবে চলবে। চলবে। এই বয়সে আমি কোটি টাকার উপর কামিয়ে ফেলেছি, টাকা জমা নেই 1 পয়সা, কামিয়েছি অত টাকা, তাই জন্য ভাবি না। আর তোমরাও ভেবো না এই টাকা নিয়ে আমি পকেটে ভরবো আর চাল কিনবো, এটা ভাবলে পাপ হবে। আমি এসব নিয়ে ভাবি না, তোমরাও ভাববে না। তোমরা জ্ঞানের পিছনে ছোটো, আমি ওইটা আরেকবার বলি, এই জ্ঞানের পিছনে ছোটবার জন্য নিউ কোর্স। তুমি যে কলেজ থেকে পাস করে থাকো না কিনা, তুমি আমার কলেজে পরীক্ষা দিয়ে পাস করবে না, আমি লিখে দিলাম তোমাকে। এই যে 6 মাস পরে পরীক্ষা ডাকবো তোমাদেরকে, দেখি কজন পাস করো, আমি বুঝে নেবো তুমি তোমার সার্টিফিকেটটা ঠিক না খারাপ আমি সার্টিফিকেট দেবো তোমাকে। আমি নিশ্চয়ই তোমাকে ফেল করাবো সার্টিফিকেট, তুমি দেখবে যারা ক্লাস করছে তারা পাস করবে, তোমরা পাস করবে না। আই এম ড্যাম শিওর। তুমি বুঝে নেবে তোমার শিক্ষার গুরুত্ব কতটুকু। আমার ছেলেরা পাস করবে একই পোর্শন, তোমরা পাস করবে, তুমি বুঝে নেবে শিক্ষা কতটুকু করেছো তোমরা। তুমি মাঝে মধ্যে এই যে আমার সিনিয়র হয়ে দাদা ফোন বললো মাঝে মধ্যে ক্লাসটা কি জন্য নেবো, ক্লাস নিয়ে কিছু লাভ হচ্ছে না। আমি বুঝে গেছি ওইটুকু করবে, হিসাব করবার যোগ্যতা আমার উপরওয়ালা দিয়েছে। এই জন্য টাকাটা নেওয়া দিয়ে আমাকে পয়সা দিতে হবে, অর্থাৎ করতেও হবে। কেমন? সেই জন্যে ডাক্তার যদি হতে হয় তো আমাকে টাকা দিতেই হবে। সেই টাকা কিন্তু তোমাদের পিছনেই খরচা হবে। সেই টাকা দিয়ে আমার বউয়ের শাড়ি, আমার চাল, সংসার চালাবার চাল কিনতে হবে না আমাকে। তার জন্য যথেষ্ট টাকা আমার আছে, রেগুলার 10 টাকা কামাই করি। আমার যেহেতু 30,000 টাকা, একটা রুগী দেখলে 1 মাস ভালোভাবে চলে যায়, চিন্তার আমার কোনো কারণ নেই। তোমাদের টাকা আমার দরকার নেই। তুমি নিজেকে তৈরি করতে চাইলে, তুমি সৃষ্টির জন্য কিছু করতে চাইলে তুমি আসবে ক্লাস করতে, টাকা দেবে, পড়বে, ব্যাস। কি জানো, পয়সা ফেকো, তামাশা দেখো। চলো আগে। তাহলে তোমাদের গতকালের ক্লাস প্রসঙ্গে কারো কোনো প্রশ্ন নেই ধরে নিয়েছি,
ঠিক এবার হচ্ছে কত বাজে? হ্যাঁ হ্যাঁ ৯,৯৯৯ টাকা, মানে ১০,০০০ টাকা না, পুরো ৩ বছরের একবার টাকা দিতে হবে। যার খুব অসুবিধা খারাপ দুবার বা সব থেকে 3 বার, তার বেশি হবে না, নাহলে দিতে পরীক্ষা পড়ার দরকার নেই, সেটা দাও। অনেকেই 2 নম্বরই করে খাচ্ছে, মন্দিরে হয়ে খাচ্ছে। হ্যাঁ এপ্রিল থেকে। আচ্ছা, তাহলে ক্লাসটা এখানেই হতে হবে, কারণ আমি এত লোক জায়গা দেবো কোথায়? প্রথমে ছোট রুম নিচ্ছি, পরে এরা তো 10,000, পরে তো 2,500, 40 জন ক্যাপাসিটি। ওরা বেশি করে 45,000 দরকার, যখন তার স্টুডেন্ট বাড়বে তখন আমার বড় রুমে চলে আসতে হবে। আচ্ছা, তাহলে কেউ কোনো প্রশ্ন করলে না, আমি একটুখানি প্রশ্ন করি, দেখি জানি তোমরা জবাব দিতে পারবে, তবুও একটু করি। সে হলো, কেন পেশেন্টের থেকে তথ্য সংগ্রহ করা হয় না, আর যদি বা হয় তার গুরুত্ব নেই কেন, আর যদি বা কিছুমাত্র গুরুত্ব থাকে সেটা কি জন্য পরে বলবো। তো এই পেশেন্ট বাদ দিয়ে আর্লি লাইফের গুরুত্ব কেন? সারা পৃথিবীর সার্ভিস সিস্টেম পেশেন্টের কথাকে গুরুত্ব দেয়, আমরাও দেই, কিন্তু একটা বিশেষ বিষয়, সারা পৃথিবীর সার্ভিস সিস্টেম পেশেন্ট কথা থেকে ওষুধ নির্বাচন করে, আমরা করি না। আমরা করি না কেন? আমি কাল এর সঙ্গে অনেক কথা হয়েছিল, কেন আমরা করি না? নাই ঋষিরা করতেন না, ধরে নিতে হবে তাদের কথা থেকে, তাদের গুরুত্ব দিতেন না পেশেন্টের কথাকে। কেন? কাল এ নিয়ে অনেক কথা হয়, কারোর কাছে কোনো আইডিয়া আছে? বলো। মহাশয় তার দাঁড়া, ও হাত তুলেছে, হাত তুলেছি, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ না, হ্যাঁ না। প্রথম কথা হলো, যে পেশেন্ট আমাদের কাছে আসবে সে তার বর্তমান সিমটমগুলোর কথা বলবে, তার কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে বারবার কথা বলবে। আর আমাদের কেট সাহেব আমাদেরকে একদম সতর্ক করে দিয়েছে যে যদি আমরা এই বর্তমান সিমটমগুলোকে গুরুত্ব দিই তাহলে কি হবে, আমরা শুধুমাত্র তার সিমটমগুলোর পরিবর্তন করে আরো গভীর একটা অসুখের দিকে ঠেলে দেবো তাকে, সেটা করলে ওই ফাঁদে পড়ে যাবো, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের গোব্যাক থিওরি আমাদেরকে বলেছে, আমরা শিখেছি এতদিন ধরে, সেটা হচ্ছে the patient has the same disease when he was born। অর্থাৎ ওই পেশেন্টের একই রকমের অসুখ ছিল যখন সে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ জন্মগ্রহণ করেছে বলছে অ্যাকচুয়ালি আমরা জানি জাইগোট ফর্মেশন থেকে, তারও আগে থেকে সেই ফ্রুট টি আর্থ সিনড্রোম, সেখান থেকে এই সব কথা বিবেচনা করে তবে আমাদের এগোতে হবে, তা না হলে কি হবে, আমরা ওই জায়গাতেই আটকে থাকবো এবং আজকে যেভাবে চিকিৎসা চলছে সারা বিশ্বে সেইভাবে আমরা ওই ফাঁদে পড়ে যাব। এই ফাঁদ থেকে বাঁচার জন্য আমাদের আর্লি লাইফের সিমটম এবং আর্লি লাইফের কথা জিজ্ঞাসা করতে হবে। বল, তুই কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস? ওর কথা ধরে কালকে তারা বলেছিলেন যে আমি যখন পিপি করছিলাম তখন আমার কষ্ট কম ছিল, কিন্তু আমার রোগের জটিলতা অনেক বেশি বেড়ে গেছিল। ফলে কেন সাহেবের অনেক রোগ হয়েছিল। কেন সাহেবের কথাটা সেই যুগে কতটা সত্যি আজ আমরা তা বাস্তব ক্ষেত্রে প্রত্যক্ষ করছি। তা কোনো লেম্যানকে দিয়ে নয়, একজন ডাক্তারবাবুকে দিয়ে। তিনি একজন কোয়ালিফাইড ডাক্তারবাবু, তিনি ফিল করেছেন যে তাৎক্ষণিকভাবে কোনো ওষুধ খেয়ে যে আরাম হয়ে যায়, একটুখানি আপনারই আরাম হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের মঙ্গল করে না। উপরন্তু এই অবস্থা তোমরা এই ঘটনা আরো পাবে। কেন সাহেবের ফিলসফি সোরার 2nd চ্যাপ্টারে উল্লেখ আছে যে যদি কোনো চর্মরোগ বা কোনো ব্যথার রোগ ওষুধ খেয়ে ছেড়ে গিয়ে থাকে, তোমার ডিউটি হলো এক্ষুনি ওষুধটাকে নষ্ট করো, এক্ষুনি। কারণ
অনেক বড় ক্ষতি হয়ে যাবে আরেক সময় পরেই ক্ষতি হতে শুরু করে দিয়েছে। কি বলেছি? স্কিন সিমটম এবং পেন সিমটম। যদি কোনো ওষুধে এক্ষুনি আরাম হয়ে থাকে, তুমি এক্ষুনি ওষুধটাকে নষ্ট করো। তবে আমি একদম এগিয়ে গিয়ে বলি উইথ ডিউ রেসপেক্ট টু স্যার যে আমাদের অ্যান্টিডোট করবার দরকার হয় না। আমরা যখন সেই আর্লি স্টেজ থেকে, আর্লি ইয়ারের ইনফরমেশন থেকে মেডিসিনে পৌঁছাতে পারি, ওই মেডিসিনে একসঙ্গে দুটো কাজ করে, একটা করে অ্যান্টিডোট আর একটা করে কিউরেটিভ এফেক্ট। ফলে একই ওষুধে অ্যান্টিডোটও হয়, একই ওষুধে কিওরও হয়। আমরা এই কথা দিয়ে শুরু করে নেক্সট সেশনে চলে যাচ্ছি, সেটা হলো উল্লেখযোগ্য কেস কি। দাদা আপনি একটু বসুন আমার সাথে। আচ্ছা, দুই জায়গার গুরুত্ব হচ্ছে এই দুইজনই ডাক্তারবাবু, দুইজনই অসুস্থ মানুষ, দুজন কি ফিল করেছেন সেইটা হচ্ছে গতকালের পরে আজকে এই দাদা থেকে দাঁড় করিয়ে দিয়েছি। কালকে উনি কথা বলে গেছিলেন, আজ উনি কথা বলতে এসেছিলেন। উনি 24 ঘন্টা না একটু বেশি আগে বোধ হয় উনি ড্রসেরা সিএম খেয়েছিলেন। কারণ এই জন্য খেয়েছিলেন সিএম, ওনার হাতে একটা ফেলোর মানে হাইলাইট ইনফেকশন। তোমরা জানো নখের এখানে কি যন্ত্রণা হয়, কি ভয়ঙ্কর। হ্যাঁ দাদা, নেলবেড ইনফেকশন কি ভয়ঙ্কর কষ্টকর একটা জিনিস। সেই ভয়ঙ্কর কষ্টকর জিনিস ওনার মধ্যে তখনই ডেভেলপ করেছিল। যেহেতু উনি একজন ডায়াবেটিক পেশেন্ট, ফলে ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়তে পারত। ফলে তাই আমাকে সিএম পদ্ধতি চয়েস করতে হয়েছিল। এই কথা দিয়েই আজকের ক্লাসটা বোঝাবো। তবে স্যারের কাছে শোনো, দাদার কাছে উনি কালকের পরে আজকের কি জায়গায় পৌঁছেছেন আমার সুগারকে দিয়ে, ওনার ইনফেকশনকে দিয়ে। দাদা গুড মর্নিং টু এভরিওয়ান। আমি কালকে আমার আজকে যে প্রশ্নটা ছেলেদের সাথে ডক্টর দাস রেখেছিলেন যে আমরা আর্লি লাইফ জেনে কতটুকু আমরা পৌঁছতে পারি আমাদের সিক। তো আমি বলেছি আমি হোমিওপ্যাথিক ডাক্তারি শুরু করেছি 73 থেকে। তখন থেকেই কিন্তু প্রিন্সিপালের মধ্যে ডাক্তারবাবুর নাম করেছি, ডক্টর এম দত্তার নাম করেছি, ডক্টর মহেন্দ্র ডাক্তারবাবুর নাম করেছি, দক্ষিণ ভারতের ডাক্তারবাবুর নাম করেছি। আর আমরা পিপিপি থিওরির হচ্ছে অ্যাডাল্টেরাস কথাটা উল্লেখ করেছিলাম, সেই ভেট্রাম আর্জেন্টাম নাইট্রিকাম লাইকোপোডিয়াম খেতে 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 এই দোলটায় এসে পৌঁছেছে। এখন কিছুদিন ধরে আমার এখান থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রেসক্রিপশনস ফর দ্য রেজাল্টস অফ দ্য ডিজিজ causes changes in the results but not in sickness except to hurry progress. আমার 64 বছরের সিকনেস আমাকে এখন চুল ধরে মৃত্যুর কাছে টেনে নিতে চাইছে। তার এগেনস্টে আমরা কয়েক মাস ধরে আমার নিজের কেসটা নিজে করে তাদের সাথে কনসাল্ট করে ওষুধ খেয়ে চলেছি। তাতে আমি অ্যানোরেক্সিয়া যে ডেভেলপ করেছিল, আমি খেতে পারছিলাম না, যত নিউরোপ্যাথি ডেভেলপ করেছিল, কালকে তার মধ্যে একটা শিখর পর্যন্ত পৌঁছানো অবস্থাতে আমি সেখানে উপস্থিত হই। তার মধ্যে ফিলামটা ছিল অত্যন্ত কঠিনভাবে সাফারেন্স দিচ্ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমার সুগারকে তাড়া করে দিয়েছি। গতকালকে রিপোর্ট ছিল 142, 10.5 ঘন্টার মতন ফাস্টিংয়ের পর। আজকেও 10.5 ঘন্টা, 11 ঘন্টা ফাস্টিং, 12 ঘন্টা হয়নি। তাতে গতকালকে 142 থেকে আজকে সুগারের রিডিং ড্রসেরা সিএম 100। গতকালকে এটা যা ছিল তার তুলনায় 80% করে 20% সার্ভাইভ করে আছে। আমার এই 142 থেকে 100 তো ওষুধ কাজ করে। যদি সেই সিলেকশনটা কিভাবে হয়েছে, আর্লি লাইফ। দাদা আর্লি লাইফ দাদার আর্লি লাইফ ছিল পায়খানা অনেকবারই কাপড় নষ্ট হয়েছে ছোটবেলায়, মানে পায়খানার প্রতি কন্ট্রোল ছিল না। যে কথা মার্গারেট টাইলার লিখেছেন ড্রসেরা প্রসঙ্গে, সেটা হলো এই ড্রাগ সম্পর্কে না হ্যানিম্যান জানতেন আর জানি আমি, এই পৃথিবীতে না কেন জানতেন, না ক্লার্ক জানতেন, কেউ জানতেন। তো সেই মার্গারেট টাইলারের বইতে লেখা আছে যে ড্রসেরার আর্লি লাইফ হলো লুজ মোশনের হিস্ট্রি। দাদার ক্ষেত্রে সেটা 100 ভাগ নয়, 1000 ভাগ খাটে। তো যথার্থই দাদার আর্লি লাইফ ড্রসেরকে সাপোর্ট করে। দাদার ডায়াবেটিস আছে, টিউবারকুলার ডায়াবেটিস প্রিডমিনেন্ট, ফলে ড্রসরা ইকুয়াল টু সোনায় সোহাগা, সোনা গলে গেছে। তাই এই কয়েক ঘন্টার মধ্যে এই রেজাল্ট, এখানে কোনো মানে কি বলবো আত্মতৃপ্তির জায়গা নেই। এটা হলো
বিজ্ঞানের সঠিক বিজ্ঞানের সঠিক প্রয়োগ ঠিক যেমনটি শেখানো হয়েছে। যদিও কোনো বইতে এভাবে বলা নেই যে আমি একটা টপিকস লিখেছি, তোমার দেখবে ড্রসলার ফর ডায়াবেটিস, না, ওই শ্রুতি মসুরের জন্য আমি নামটা দিয়েছি ড্রসলার ফর ডায়াবেটিস। আদৌ ডায়াবেটিস সাথে ড্রসলার তেমন কোনো সম্পর্কই নেই, কিন্তু আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি যে পড়াটা এইরকম নয়। প্রস্তাবের আমি ডিটেলস আমি লিখে দিয়েছি, তবে ইংলিশে। এখন স্যার কমল সাহেব এর পরের এডিশনে এর বাংলা করে দেবেন, তখন আর সরকার হবে। সত্য কথা বলতে আমি অজ্ঞতা স্বীকার করি, হতে পারি বাঙালি, যেহেতু আমি ডিগ্রি ক্লাস থেকে শুধু ইংলিশ